সান জুর একটা খুব বিখ্যাত বই আছে, দ্য আর্ট অফ ওয়ার। সেখানে বলা আছে যে আপনি কিভাবে কিভাবে যুদ্ধ করতে পারেন। অনন্তকাল ধরে লড়াই করে যাবার মতো ক্ষমতা আছে, এরকম পরিমাণ অস্ত্রের মজুদ আছে, এমন কথা আবার বলছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প। কিছু ব্যাপার আছে যুদ্ধের রীতিনীতি যেটা ট্রাম্প মানছেন না। ট্রাম্প কি মানেন, মানে ট্রাম্পের শুরু থেকে যদি তার জীবন বিবেচনা করেন তাহলে দেখবেন ট্রাম্প সবসময় উগ্র এবং এক ধরনের উদ্ধত, এবং ট্রাম্পের জীবনে করেন নাই এমন কোনো কাজ নাই। ইরান যেটা করছে, আমাদের এই আছে সেই আছে এগুলো বলছে, এটা খানিকটা মানসিক যুদ্ধের, মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা উপায়। আপনি ভয় দেখাচ্ছেন, কি আছে কি নাই একটা ফুটায় দেখালেই হয়। হচ্ছে ইরানের বিমান উড়িয়ে দিয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে, যাত্রীবাহী বিমান উড়িয়ে দিয়েছিল। এই ধরনের অন্যায় তারা করেছে, এবং সর্বশেষ যেটা করেছে আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজকে তারা ডুবিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ করার কথা না। এই যুদ্ধের পুরো খরচ তো এরা নিয়ে নিবে, এই রাজাগুলি দিবে এই খরচ, জোর করে আদায় করবে, বলবে তোমাদেরকে রক্ষা করার জন্য আমরা এখানে ছিলাম, টাকা দাও। উনি কিন্তু এটা করেছেন। আপনি নিশ্চয়ই জানেন কুয়েত যুদ্ধের পুরো খরচ কুয়েতকে দিতে হয়েছে। কুয়েত আর ইরাকের যে যুদ্ধ হয়েছিল সেখানে যে আমেরিকানরা এসেছিল, আমেরিকানরা যেখানে যায় ভেনেজুয়েলাকে বাধ্য করেছে এই খরচ দিতে, বলেছে খরচ দিতে হবে, তোমাদের প্রেসিডেন্টকে নিয়ে গিয়েছে, খরচ দিতে হবে, মানে নিয়েও যাবে আবার খরচটাও দিতে হবে। যুদ্ধের খরচ বিয়ার করে, অর্থনৈতিকভাবে আপনাকে ড্রেইন করে, অর্থাৎ আপনার টাকা খরচ করিয়ে ফেলে। কিন্তু চীনের কি টাকা খরচ হয়ে যাচ্ছে? উনি তো সোজা করতে চায় চীনকে, উনি তো সোজা করতে চায় রাশিয়াকে। কিন্তু চীন তো আসলে যুদ্ধের মধ্যে কখনো ঢুকতে চায় না। চীন ঢুকছে না, কারণ যতই এরকম বাইরে থাকতে পারছে ততই সে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, চীন যদি দখল করে শুধু তাইওয়ান দখল করবে, আর কিছু দখল করবে না। একটা ইসরায়েলের জন্য সে যে এত বড় বিপদ ঘাড়ে নিচ্ছে, আমার মনে হয় আমেরিকার এটা ঠিক হচ্ছে না। এটা আসলে আমেরিকার জন্য একটা অশনি সংকেত। পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি আসলে হয়েছে সেখানে বিএনপি এবং জামাত সম্মতি দিয়েছিল এবং তাদের সম্মতিতে এই চুক্তিগুলো হয়েছে। তাহলে এখন কেন চুক্তিটা নিয়ে এতটা উদ্বেগ উৎপন্ন? তো বিএনপি তো তখন বলে নাই যে তারা সম্মতি দিয়েছে এটাতে, জামাত ইসলাম বলে নাই তাদের সম্মতি দিয়েছে। এই চুক্তি সম্পর্কে তারা জানতো, এই কথাও তো বলা হয় নাই। বরং আমাদেরকে তো অন্তর্বর্তী সরকার বলেছেন যে এই চুক্তিটায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, কেউ জানতে পারবে না, জনগণও জানতে পারবে না। এদেরকে নিরাপত্তা দেওয়ার নামে এরা ওখানে থাকে এবং এরা বিনিময় পয়সা নেয়, কিন্তু এই ঘাঁটিগুলি কিন্তু টাকায় করে। এগুলির খরচ কিন্তু বহন করে ওই রাষ্ট্র, মানে আবুধাবিটা আবুধাবি, দুবাইটা দুবাই, বাহরাইনটা বাহরাইন, এরা পয়সা দেয়। ইরানি জাহাজে মার্কিন হামলায় নিখোঁজ 140 খামেনির প্রতি শেষ শ্রদ্ধার যে আয়োজন ছিল, 3 দিন ব্যাপী যে আয়োজন করার কথা ছিল, সেটি স্থগিত হয়ে গেছে। যুদ্ধ এই মুহূর্তে আসলে কোন পর্যায়ে রয়েছে? যুদ্ধ এই মুহূর্তে একেবারে খুব জটিল আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। আমি খুব একেবারে মাত্র কয়েক মিনিট আগে খবর নিলাম, আরটি বলছে, যেটা সেটা বলছে যে এই মুহূর্তে ইরানের উপরে মারাত্মক রকমের বোমা বর্ষণ করা হচ্ছে। এবং আমি বিকেলে খবর পাচ্ছিলাম যে কয়েকশো বিমান দিয়ে তেহরানের উপরে বা ইরানের উপরে হামলা চালানো হবে বা হচ্ছে। আর ইরান পাল্টা জবাব দিচ্ছে এইভাবে। বিশেষ করে ইসরায়েলের উপর বেশি হামলা চালাচ্ছে এখন। প্রথম দিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি আছে তার সমস্ত ঘাঁটিতে এবং ইসরায়েলের উপর হামলা করছিল। এখন বেশি হামলাটা হচ্ছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে, এবং এই হামলায় প্রধানত ইরান ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং সাথে সাথে ড্রোন। দুই পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে ইরানে যেহেতু প্রতিটা বাড়িতে বাংকার নেই, ইসরায়েলে প্রতিটা বাড়ি মানেই আগে বাংকার মাস্ট, তারপরে বাড়ি। তো সেক্ষেত্রে ইসরায়েলে ক্ষয়ক্ষতির পরিমাণটা মানে মানুষের জনজীবনের প্রাণহানির সংখ্যাটা কম। বাট আমি সর্বশেষ সন্ধ্যায় খবর দেখছিলাম যে 1145 এ পর্যন্ত ইরানে মোটমাট নিহতের গল্প। আর এর ভেতরে 20টা স্কুলে হামলা চালিয়েছে, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান। 170 জন শিক্ষার্থী এবং টিচার মিলে নিহত হয়েছে এই কয়েকদিনের হামলায়, যেটা ইসরায়েল এবং আমেরিকা সাধারণত করে থাকে তাই করছে। আর ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। আমি সর্বশেষ খবর দেখলাম গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে খবর বের হয়েছিল যে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে হত্যা করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে খবর দেখলাম যে তার খুব ঘনিষ্ঠ সহযোগী তিনি জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন। তো এরকম নানান রকমের হামলা, পাল্টা হামলা চলছে। এর ভেতরে আরও বেশ কিছু খবর আছে, আমি যুদ্ধের খবরগুলো একটু আপডেট দেওয়ার মতো করে দিই। এর ভেতর দিয়ে যুদ্ধের মানে চিত্রটাও পরিষ্কার করতে পারবে। আজকেই তেহরানের আকাশ থেকে, তেহরানের উত্তর অঞ্চলের আকাশ থেকে একটি মার্কিন অথবা ইসরায়েলি বিমান ভূপাতিত করা হয়েছে।
তার মানে ইরানও বেশ লড়ছে। এরপরে কুয়েতে গতকাল কুয়েতে একটা হামলা হয়েছে, যে হামলায় আমেরিকাই স্বীকার করেছে যে তাদের 6 জন সেনা নিহত হয়েছে। এটা এবং কাতারে তাদের যে আলুদেদ ঘাঁটি, যেটা এটা তো সেন্টকমের হেডকোয়ার্টার, এই সেন্টকমের হেডকোয়ার্টারে যে অত্যন্ত দামি এবং সেন্সিটিভ রেডার সিস্টেম বসানো ছিল, যেটা বিশ্বে মাত্র 6টা আছে, তার একটা ছিল এই কাতারের আলুদেদ ঘাঁটিতে। এই আলুদেদ ঘাঁটিতে এই রেডার সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে, যেটার দাম কমপক্ষে $1 বিলিয়ন, $100 কোটি। একই সাথে আপনার বাহরাইনে যে 5ম নৌবহরের ঘাঁটি রয়েছে আমেরিকার, এইখানেও একটা খুব দামি রেডার সিস্টেম ছিল, কারণ এগুলো তো অনেক বড় বড় ঘাঁটি, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়। কাতার থেকে যেটা, সেটা তো একেবারে টোটাল সেন্টকমের কমিউনিকেশন সিস্টেম, সেন্ট্রাল সিস্টেম ওইটা। আবার বাহরাইনে যে 5ম নৌবহরের ঘাঁটি, এটাও কিন্তু আমেরিকার নৌশক্তির মূল ঘাঁটি কিন্তু এটা। কাতার এবং বাহরাইনে এই দুটো জায়গায় একেবারে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে ইরান, এবং এগুলো খুব মানে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অ্যাট দ্য সেম টাইম দুটো খবর আমি দেখলাম যে দুটো থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুটো ইউনিট ইরান ধ্বংস করে দিয়েছে। তার মানে, এবং একটা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, আর একটার কথা বলেনি, ইরান গোপন রেখেছে। এর মানে দাঁড়াচ্ছে, কুয়েতে যেভাবে হামলাটা হয়েছে, মার্কিন সেনার নিহত, এবং কুয়েতে আপনি জানেন যে 3টি বিমান ধ্বংস হয়েছে, কিন্তু যুদ্ধ বিমান, F-15 যুদ্ধ বিমান। তো এই ঘটনাগুলো থেকে মোটামুটিভাবে পরিষ্কার হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি, স্থাপনা, দূতাবাস বা আদালত, যা কিছু তাদের ইন্টারেস্ট বা তাদের যে স্থাপনা যা আছে, এর প্রত্যেকটা এখন মোটামুটিভাবে অরক্ষিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো বা আরব দেশগুলো, যারা এতদিন আমেরিকার নিরাপত্তার বলয়ে বা চাদরে ছিল বলে বা আশ্রয় ছিল বলে ধারণা করত, তারা এখন বুঝতে পারছে যে তারা মোটেই সেফ। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে একটু আব্দুল লতিফ ভাইয়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা যখন কাতারের কথা বলছি, বাহরাইনের কথা বলছি, সৌদির কথা বলছি, তারা তো আসলে অরক্ষিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে তাদের দিক থেকে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার মতো সম্ভাবনা থাকে কিনা, আমি সেটা নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি তুষার ভাই আপনার কাছে আসি। ট্রাম্পকে নিয়ে আসলে নানা জনের নানা মত। বলা হয় যে দীর্ঘ যুদ্ধের ধৈর্য ট্রাম্পের আসলে কখনো ছিল না, মানে অতীতের ইতিহাস থেকে বলা হয়। এবং ইরানের হাতে কি আছে এখন পর্যন্ত স্পষ্ট নয়, যদিও তারা বলছে যে তাদের কাছে এমন কিছু অস্ত্র আছে, তারা এখনো সেগুলো আসলে বিশ্বকে দেখায় নাই, কিন্তু তারা দেখাবে, এরকম কথাও বলছে। অনন্তকাল ধরে লড়াই করে যাবার মতো ক্ষমতা আছে, এরকম পরিমাণ অস্ত্রের মজুদ আছে, এমন কথা আবার বলছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প। আমরা এতক্ষণ আসলে যুদ্ধের পরিস্থিতি শুনছিলাম যে কোন পর্যায়ে রয়েছে, আপনি সামগ্রিকভাবে কেমন দেখছেন? সান ত্জুর একটা খুব বিখ্যাত বই আছে, দ্য আর্ট অফ ওয়ার। সেখানে বলা আছে যে আপনি কিভাবে যুদ্ধ করতে পারেন। যুদ্ধের একটা মানসিক যুদ্ধের জায়গা আছে, একটা শারীরিক যুদ্ধের জায়গা আছে, এবং যুদ্ধের পরবর্তী সময় যুদ্ধ দীর্ঘায়িত করার একটা জায়গা আছে। যুদ্ধ কিন্তু থেমে গেলেও অনেক সময় থামে না, কেননা আমরা বোমাবর্ষণ থামতে দেখি, আমরা হত্যা থামতে দেখি, কিন্তু তারপরেও কিন্তু যুদ্ধ চলতে থাকে। এবং যুদ্ধের অনেক ফ্রন্ট আছে এখন, যার মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। ইসরায়েল এবং আমেরিকা এখন যে যুদ্ধটা করছে, এটা কিন্তু অনেক দিন থেকে চলছে। এই যুদ্ধটা এসকেলেটেড হয়েছে, অর্থাৎ তারা ইরানকে সরাসরি আক্রমণ করতে শুরু করেছে, কিন্তু এর আগেও তারা বিভিন্ন সময় ইরানকে আক্রমণ করেছে। কিন্তু ইরানের নিউক্লিয়ার মানে যে সিস্টেম আছে, সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারপরে বিভিন্ন সময় ইরানকে অবরোধ দিয়েছে, ইরানের জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে, ইরানের বিমান উড়িয়ে দিয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে, যাত্রীবাহী বিমান উড়িয়ে দিয়েছিল। এই ধরনের অন্যায় তারা করেছে। এবং সর্বশেষ যেটা করেছে, আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজকে তারা ডুবিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ করার কথা না, কিন্তু তারা করেছেন। আন্তর্জাতিক জলসীমা আসলে যুদ্ধের জায়গা না। আপনার মনে আছে কিনা, মানে আপনি যদি ইতিহাস পড়েন জানবেন যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পার্ল হারবারে অ্যাটাক হয়েছিল, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় ছিল, সেইগুলোতে জাপান অ্যাটাক করে নাই। হ্যাঁ, তারা অ্যাটাক করেছে, যুদ্ধ হওয়ার পরেও তারা অ্যাটাক করেছে পার্ল হারবারে। তো এইরকম কিছু কিছু ব্যাপার আছে যুদ্ধের রীতিনীতি, যেটা ট্রাম্প মানছেন না। ট্রাম্পের শুরু থেকে যদি তার জীবন বিবেচনা করেন, তাহলে দেখবেন ট্রাম্প সবসময় উগ্র এবং এক ধরনের উদ্ধত, এবং ট্রাম্পের জীবনে করেন নাই এমন কোনো কাজ নাই। ডোনাল্ড ট্রাম্পের একটা বিশ্ববিদ্যালয় ছিল ভুয়া, ওইখান থেকে উনি ভুয়া সার্টিফিকেট বিক্রি করতেন। ওনার সম্পর্কে নেটফ্লিক্সে ডকুমেন্টারি আছে। মুশকিল হচ্ছে আমরা তো অত দেখি না কিছু, ফলে অনেক কিছু জানি না।
একসময় উনি জুয়ার ব্যবসা করেছেন, উনি জুয়ার নগরী আটলান্টিসকে উনি উদ্ধার করে, আটলান্টিক সিটি সেটাকে উদ্ধার করে সেখানে ক্যাসিনো বানিয়েছেন। উনি নানান ধরনের ব্যবসা বাণিজ্য করেছেন। ওনার একটা বোর্ড গেমও ছিল মনোপলির মতো, ওনার একটা এয়ারলাইন্সও ছিল ট্রাম্প এয়ার, এগুলো সব ডাব্বা মেরেছে। হ্যাঁ, ট্রাম্প এয়ারের ঘটনা যদি আপনি পড়েন তাহলে দেখবেন। তো ট্রাম্পের এরকম অনেক বিষয় আছে, এবং ট্রাম্পের যে রিয়েল এস্টেট ব্যবসা, এটা ওয়ান কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজ। উনি নাম ধার দেন, উনি নিজে যে কটা বিল্ডিং বানান তার চেয়ে বেশি করেন, ওনার নাম দিয়ে অন্যদেরকে বিল্ডিং বানাতে দেন, উনি ওখান থেকে কমিশন নেন। আচ্ছা, এইভাবে ওনার নামে প্রচুর বিল্ডিং আছে, ট্রাম্প টাওয়ার, ট্রাম্প অমুক, ট্রাম্প তমুক, কিন্তু এগুলো সবগুলি মালিক তিনি না। ট্রাম্পের নাম দিয়ে বিল্ডিং বানালে একটু বেশি পয়সা বিক্রি করা যায়, ওইটার প্রফিটটা উনি নেন, বলেন যে আমার নাম দিয়ে বিল্ডিং বানিয়ে ব্যবসা করছো, আমাকে কিছু টাকা দিবা। তো এরকম অনেক কম, মানে সবকিছু থেকে উনি বিজনেস অনেক কম পরিচিত রিয়েল এস্টেট ডেভেলপার তার নামও ধার করে। উনি, ওনার সম্পর্কে আপনি ইন্টারনেটে গেলে অনেক কিছু জানতে পারবেন, কিন্তু উনি বহু বছর আগেই বলেছিলেন উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান, এবং এটা তিনি হতে পেরেছেন। এটা হয়ে তিনি প্রমাণ করেছেন যে আমেরিকানদের ভোট নিয়মিত হলেও ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা খুব অদ্ভুত। আমেরিকানরা এখনো ভোট দিতে শিখে নেই। তো এখন যে ঘটনাটা ওনারা ঘটাচ্ছেন, যুদ্ধ, আমরা যুদ্ধে ফেরত আসি। যুদ্ধে আসলে আপনি দেখবেন যে ইরান যেটা করছে, আমাদের এই আছে সেই আছে এগুলো বলছে, এটা খানিকটা মানসিক যুদ্ধের, মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা উপায়। আপনি ভয় দেখাচ্ছেন, কি আছে কি নাই একটা ফুটায় দেখালেই হয়। মানে আপনি যদি মুখে বলেন যে আমার এটা আছে ওইটা আছে, তারপরে আপনি আর কিছু করলেন না। তো এরকম না হলে আমরা অপেক্ষা করব, যুদ্ধ যদি লম্বা হয় তাহলে দেখা যাবে, যদি লম্বা না হয় তাহলে তো দেখানোর আগে যুদ্ধ শেষ হয়ে যাবে। একটা বিষয় মনে রাখতে হবে যে ইরান ওই আর্ট অফ ওয়ারের নিয়ম অনুযায়ী খেলছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আক্রমণ করার সক্ষমতা ইরানের নাই, কিন্তু ইরান বেছে নিয়েছে ঘাঁটিগুলি। কারণ এই ঘাঁটিগুলি হচ্ছে মূলত নিরাপত্তা দেয় এই মধ্যপ্রাচ্যের রাজা শাসিত বা মনার্ক শাসিত দেশগুলিকে, এবং এই দেশগুলির আবার নিজের সেনাবাহিনীর তেমন সক্ষমতা নেই। আপনি জানেন নিশ্চয়ই যে কুয়েতের এয়ারফোর্সে আমাদের প্রচুর বাংলাদেশি কাজ করেন, জর্ডানেও একসময় পাকিস্তানিরা কাজ করতো, এবং জর্ডানের বাদশার দেহরক্ষী ছিল পাকিস্তানের লোকজন, এবং সেইখানেও আমাদের পাইলটরা কাজ করেছেন জর্ডানে। আমাদের যে একজন এইস পাইলট ছিলেন, যিনি এফডিসির এমডি ছিলেন, উনি কিন্তু জর্ডানে চাকরি করেছেন, এবং ওইখানে তিনি ভূপাতিত করেছেন ইসরায়েলি বিমান। তো এরকম তাদের নিজের সেনাবাহিনী নাই, সেনাবাহিনী থাকলে নিজের সৈন্য নাই, নিজের দেহরক্ষী নাই, এরকম অনেক রাজ্য আছেন, এবং এদেরকে নিরাপত্তা দেওয়ার নামে এরা ওখানে থাকে, এবং এরা বিনিময় পয়সা নেয়, কিন্তু এই ঘাঁটিগুলি কিন্তু টাকায় করে। আচ্ছা, এগুলির খরচ কিন্তু বহন করে ওই রাষ্ট্র, মানে আবুধাবিটা আবুধাবি, দুবাইটা দুবাই, বাহরাইনটা বাহরাইন, এরা পয়সা দেয়। আচ্ছা, এখন ওরা কি করছে, ওরা ওইখানে আক্রমণ করছে। এর কারণ হচ্ছে যদি এই ঘাঁটিগুলিকে তারা ক্ষতিগ্রস্ত করে তাহলে তিন ধরনের ঝামেলা তৈরি হবে। একটা হচ্ছে এই রাজারা বুঝবে যে আমাকে পাহারা দেয় সে নিজেই নিজেকে রক্ষা করতে পারছে না। দ্বিতীয়ত ক্ষয়ক্ষতি হলে এইসব শহরগুলিতে জনগণ উত্তেজিত হয়ে উঠবে যে ওরা যুদ্ধ করে, আমরা কেন ঝামেলার মধ্যে আছি। তারপরে ধরেন এই বুর্জাল আরব ধরেন একটু ফুটা হলো, কিংবা এই বুর্জাল খলিফা একটু বেঁকে গেল, এটা তো ওদের ন্যাশনাল প্রাইডে হার্ট করবে। তো ইরান কিন্তু ওইভাবে এদেরকে আহত করছে। মানে আপনি মনে করছেন যে ইরান অনেক ক্যালকুলেটিভ ওয়েতে, হ্যাঁ, ক্যালকুলেটিভ ওয়েতে, কারণ তাদের তো দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি সেটা কম, যেটা অন্যদের আছে। দুইটা কারণ, একটা হচ্ছে এই যুদ্ধের পুরো খরচ তো এরা নিয়ে নিবে, এই রাজাগুলি দিবে এই খরচ, জোর করে আদায় করবে, বলবে তোমাদেরকে রক্ষা করার জন্য আমরা এখানে ছিলাম, টাকা দাও। উনি কিন্তু এটা করেছেন। আপনি নিশ্চয়ই জানেন কুয়েত যুদ্ধের পুরো খরচ কুয়েতকে দিতে হয়েছে। কুয়েত আর ইরাকের যে যুদ্ধ হয়েছিল সেখানে যে আমেরিকানরা এসেছিল, আমেরিকানরা যেখানে যায় ভেনেজুয়েলাকে বাধ্য করেছে এই খরচ দিতে, বলেছে খরচ দিতে হবে, তোমাদের প্রেসিডেন্টকে নিয়ে গিয়েছে, খরচ দিতে হবে, মানে নিয়েও যাবে আবার খরচও দিতে হবে। যুদ্ধের খরচ বিয়ার করে। তো তাহলে ওদের অর্থনীতির উপর চাপ পড়বে, যুদ্ধ যত চলতে থাকবে এই রাজাদের অর্থনীতির উপর চাপ পড়বে। এরই মধ্যে কিন্তু সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এরা কিন্তু অর্থনৈতিক চাপে আছে। সৌদি আরব কিন্তু সিরিয়াস অর্থনৈতিক চাপে আছে, এবং 2029 থেকে 31 সালের মধ্যে কিন্তু এরা আমাদের বিরাট সংখ্যক রেমিটেন্স আর্নারদেরকে, ওয়েজ আর্নারদেরকে আমাদের দেশে ফেরত পাঠাবে, যুদ্ধ না হলেও। ওরা কিন্তু এরই মধ্যে জানিয়েছে, আমরা এরই মধ্যে চাপে আছি। তো এই চাপের কারণে এক ধরনের অসন্তোষ তৈরি হবে এই যুদ্ধটার বিরুদ্ধে। এরপরে তারা কি করছে, তারা একই সঙ্গে এত অল্প বা ধরেন অর্ধেক সক্ষমতা নিয়েও যে এরকম পরাশক্তির সাথে লড়াই করা যায় এই মনোবল তৈরি করে দিচ্ছে। এই মনোবল তৈরি করে দিলে এক ধরনের ইসরায়েল বিরোধী এবং মার্কিন বিরোধী এক ধরনের যুদ্ধাবস্থা কিন্তু পুরো মিডল ইস্ট জুড়ে আছে। সেখানে হুতিরা আছে, হিজবুল্লাহ আছে,
সেখানে সশস্ত্র শুধু গোষ্ঠী সেখানে যেগুলো না, আছে। আপনি যদি আফ্রিকাতে যান, আফ্রিকাতেও কিছু আফ্রিকাতেও গ্রুপ আছে। আছে, আচ্ছা। যারা সোমালিয়াতে আছে মার্কিন বিরোধী এক ধরনের চিন্তা ভাবনা। আমেরিকার একদম কোণার মধ্যে কিউবাতেও মার্কিন বিরোধিতা আছে, দক্ষিণ আমেরিকাতে বিশাল মার্কিন বিরোধিতা আছে। ফলে এরা দেখে ইরানকে দেখে শিখে যাইতে পারে, যারে এর সাথে তো 2 মাস যুদ্ধ করা এটা যায়। আসলে আমেরিকার জন্য একটা অশনি সংকেত। এইটা ট্রাম্প সাহেব আসলে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তিকে, যে জায়গাতে আমেরিকার শক্তিটা ছিল সেইখান থেকে দূরে সরিয়ে আনছেন। আমেরিকানরা কি নিয়ে গর্ব করত? তারা জন এফ কেনেডিকে নিয়ে গর্ব করে। কেন? বিকজ হি ওয়াজ আইকন অফ পুটিং ডেমোক্রেসি, লিবার্টি, হিউম্যান রাইটস এইগুলিকে অন দ্য টেবল, তাই না? মানব জাতির উন্নয়ন, বিজ্ঞান, চাঁদে যাওয়া, এগুলা নিয়ে আমেরিকানরা কথা বলতো। আমেরিকানরা বলতো যেখানে ফ্রিডম এন্ড লিবার্টি সেখানে তারা যায়। আমেরিকানরা কিন্তু লিবার্টি নষ্ট করার জাতি হিসেবে পৃথিবীতে ওরা পরিচিত নিজেদেরটা ছিল বিশ্বাস না। করে কিন্তু অন্যেরটা বিশ্বাস করে না। হ্যাঁ, কিন্তু এখন তো আর আগের মতো নাই যে আমেরিকান মিডিয়ায় পৃথিবীর মিডিয়া কন্ট্রোল করে। এখন তো মিডিয়া ওপেন হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া আপনি যাই বলেন, এটা ভালো দিক খারাপ দিক দুইটাই তো আছে। ফলে এখন কিন্তু আমেরিকান জনগণের যে সচেতন অংশ, তারা কিন্তু দেখতে পায় কি ঘটছে। আপনি যদি আমেরিকাতে যান, আজকে যে ইন্ডিপেন্ডেন্ট ব্লগার বলেন, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার বলেন, এরা কিন্তু আমেরিকাতেই সবচেয়ে বেশি, এবং এরা কিন্তু কথা বলতে শুরু করবে। তাহলে ওইখানেও তারা একটা উৎসাহ দিচ্ছে। তাহলে দুইটা যুদ্ধ তারা করছে। একটা হচ্ছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে একটা ভালনারেবল করে তুলে আমেরিকাকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা হচ্ছে তারা সরাসরি যুদ্ধ করছে। একদম। আর আরেকটা হচ্ছে তারা আমেরিকার ভিতরেও যারা ওপেন থিঙ্কার, তাদেরকে তাদের পলিটিক্যাল সিস্টেমকে নিয়ে কোশ্চেন করানোর মতো জায়গায় চলে গিয়েছে, এবং আমেরিকার আশেপাশে যে দেশগুলি আছে সেগুলিকে এক ধরনের উৎসাহ দিয়ে ফেলছে যে দেখো এত অল্প জিনিসপত্র নিয়েও কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে আসলে পারা যায়। ফলে এইটা কিন্তু আমেরিকার জন্য দীর্ঘমেয়াদে খুব ক্ষতিকর হবে, এবং এর মধ্যে দিয়ে আরেকটা কাহিনী হবে। যুদ্ধ কিন্তু সবসময় অর্থনৈতিকভাবে আপনাকে ড্রেইন করে, অর্থাৎ আপনার টাকা খরচ করিয়ে ফেলে। কিন্তু চীনের কি টাকা খরচ হয়ে যাচ্ছে? উনি তো সোজা করতে চায় চীনকে, উনি তো সোজা করতে চায় রাশিয়াকে। কিন্তু চীন তো আসলে যুদ্ধের মধ্যে কখনো ঢুকতে চায় না। চীন ঢুকছে না, কারণ চীন যতই এরকম বাইরে থাকতে পারছে ততই সে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, চীন যদি দখল করে, শুধু তাইওয়ান দখল করবে, আর কিছু দখল করবে না। এবং চীন দখল করে বলবে যে এই যে আমেরিকা করে আমিও নিয়েছি। কিন্তু তাইওয়ান দখল করার সাথে সাথে আপনার আমার সবার আইফোন শেষ হয়ে যাবে। এইটার যে মাইক্রোচিপ, এইটা আর থাকবে না। ফলে আইফোন সাপ্লাই হবে না, অন্য ধরনের বিপর্যয়ের মধ্যে আমেরিকা ঢুকবে। আমেরিকার সমস্ত যন্ত্রপাতির মধ্যে যে মাইক্রোচিপ ব্যবহৃত হয়, তার একটা বিরাট অংশ দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান এবং চীনও। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমেরিকা মনে করছে যে রেয়ার আর্থ মেটেরিয়াল, তেল, এগুলা আমেরিকা যদি নিতে পারে, ওরা নিজেরা এটা বানাতে পারবে। প্রবলেম হচ্ছে নিজেরা এটা বানাতে গেলেও ওদের আরো 10 থেকে 15 বছর সময় লাগবে এটা বানাতে। ওরা আমেরিকা থেকে যন্ত্র কিনেই কিন্তু এগুলা বানায়, কিন্তু আমেরিকানরা পারে না বানাতে। এর অনেক কারণ আছে, এটা দীর্ঘ ব্যাখ্যা। শুধু আপনি শেষ কথাটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যখন এই পুরো বিষয়টা ঘটবে, তখন উত্তর কোরিয়া আপনি দেখবেন যে হঠাৎ বের হয়ে এসেছে। উত্তর কোরিয়া তো অনেক উসখুস করছে, এবং এই যে এই সব যন্ত্রণার ভিতর দিয়ে উত্তর কোরিয়া বের হয়ে আসবে এবং দক্ষিণ কোরিয়াকে ঝামেলা করতে শুরু করবে। আমেরিকা তখন সত্যি বিপদে পড়বে। একটা ইসরায়েলের জন্য সে যে এত বড় বিপদ ঘাড়ে নিচ্ছে, আমার মনে হয় আমেরিকার এটা ঠিক হচ্ছে না। সিরাজুল ইসলাম ভাই, আপনার কাছে একটু আসি। তিনি প্রশ্ন করেছেন উত্তর কোরিয়া কি আসলে ইরানের পাশে দাঁড়িয়েছে কিনা, এটা উনি জানতে চেয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে শেখ হাসিনার সময় আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়তে চেয়েছিল, সেটি করতে দেয়নি। যদি সেটি সম্ভব হতো, তাহলে কি বাংলাদেশের উপরও কি ইরান আক্রমণ করত? এখানে দর্শককে ধন্যবাদ জানিয়ে বলি যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি না শুধু ঐতিহাসিকভাবেই উত্তর কোরিয়া ইরানের পাশে আছে। আসলে সে বহুদিন থেকে, যখন বিপ্লব পরবর্তী যে কঠিন দিনগুলো ছিল, এমনকি ইরাক ইরান যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র সহযোগিতা দিয়ে, ক্ষেপণাস্ত্র সহযোগিতা দিয়ে, বিভিন্ন প্রযুক্তি দিয়ে হেল্প করেছে। এবং বলা হয় যে আজকে ইরানের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচিতেও নাকি উত্তর কোরিয়ার ইনভলভমেন্ট, কন্ট্রিবিউশন যেভাবেই হোক আছে। আর এটাও ঠিক যে উত্তর কোরিয়া থেকে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বা আরও ডেভেলপ করে করে মডিফাই করে করে ইরানের আজকে যে ক্ষেপণাস্ত্রগুলো দেখছি, ইরানের ক্ষেপণাস্ত্র আসলে বেশ উন্নত। এবং এই উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করার পেছনে উত্তর কোরিয়ার অবদান আছে। এবং এটার পেছনে মূল যে কারণ, সেটা হচ্ছে যে ইরানে ইসলামিক বিপ্লব হয়েছে, উত্তর কোরিয়ায় কমিউনিজম প্রতিষ্ঠিত। দুটো দেশই মার্কিন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী। এই জায়গা থেকে একটা মনস্তাত্ত্বিক নৈকট্য আছে। সেই জায়গা থেকে
উত্তর কোরিয়া ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে, ইরানও উত্তর কোরিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে। এখানে আমাদের দর্শকদের বা আমাদের সাধারণ লোকজনের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র আছে, পরমাণু অস্ত্র, এখান থেকে ইরান হেল্প নিয়ে পরমাণু অস্ত্র ফুটিয়ে দেয় না কেন, পরীক্ষা করে না কেন, একটা বানায় না কেন, একটা মারে না কেন, এটা সাধারণ মনের সাধারণ বন্ধু রাষ্ট্ররা তো বন্ধুর মতো আচরণ করবে, তারা কেন করছে না? যে প্রত্যাশা এইগুলো, কিন্তু বাস্তবতা হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে তো এইরকম আবেগ দিয়ে চলে না, অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে, বহু কৌশলগত ব্যাপার থাকে। সেই জায়গা থেকে এই রকম সংকটে উত্তর কোরিয়া ইরানের পাশে কতটুকু থাকবে সেটা সময় বলে দেবে, বাট দুই দেশের ভেতরে সম্পর্ক ভালো, এতটুকু বলা যায়। ছোট করে জানবো যে বাংলাদেশে যদি আসলে ঘাঁটি গাড়তো আমেরিকা, আর হ্যাঁ, এইটা যদির কথা তো নদীতে, যদি ঘাঁটি গাড়তো তাহলে কি হতো, শেষ পর্যন্ত কথা অন্য। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমেরিকার সেই সমস্ত ঘাঁটিতে ইরান হামলা চালাচ্ছে যেসব ঘাঁটি তার জন্য থ্রেট। ইরানের একেবারে সামনাসামনি এই ঘাঁটিগুলো, যেমন আমরা যদি যে পারস্য উপসাগরটাকে দেখি, পারস্য উপসাগর একদম পূব থেকে পশ্চিম দিকে লম্বালম্বি, উত্তর পাড় পুরোটাই, পারস্য উপসাগরের উত্তর পাড় পুরোটাই ইরানের, আর পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ হয়ে পূর্ব দিকে, অর্থাৎ এই দক্ষিণ পাড় এবং এর মাথায় পশ্চিমের একটু অংশ আর নিচেই পূর্বের একটু অংশ মিলে ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ছোট ছোট করে সব দেশে ছোট ছোট করে এই পাঁচটা। তো এই যে অবস্থান, এবং পারস্য উপসাগর যে অনেক বেশি চওড়া তা তো না, তো সাগরের এপার ওপার, এইখান থেকে এরা সহজেই ইরানে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ঘাঁটি থেকে, এবং এগুলো একদম এক্সিস্টেন্সিয়াল থ্রেট, একদম মানে বাস্তব হুমকি ইরানের জন্য মার্কিন এই ঘাঁটিগুলো। ধ্বংস করে দিয়ে ইরান তাকে সেভ করার চেষ্টা করছে, এই আর কিছু না। আরো একজন দর্শক ছিলেন, তিনি প্রশ্ন করেছেন যে দুটি শিক্ষিত রাষ্ট্র, বিশেষ করে তিনি আমেরিকার কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তো অনেক শিক্ষিত একটা মানুষ, তাহলে এইসব শিক্ষিত রাষ্ট্র কেন পৃথিবীটাকে অশান্ত করে তুলছে, এবং সেখান থেকে বাংলাদেশের উপর এটার প্রভাব পড়বে কিনা? আসলে শিক্ষিত আর অশিক্ষিতর প্রশ্ন তো না, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মানুষ, মানবতা, মানবিকতা। যুদ্ধ শিক্ষিত মানুষ হওয়ার কারণে হয় অথবা হয় না, ব্যাপারটা তা কিন্তু না। মানবতা বোধটা কার ভেতরে কতটুকু সেটা একটা প্রশ্ন। এই যে আমরা গত 1-1.5 বছরের ভেতরে ইরানের সাথে ইসরায়েলের এবং ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধগুলো দেখলাম, ছোট ছোট করে মোটমাট এই 4টা যুদ্ধ, তো এই 4টা যুদ্ধের একটাও কিন্তু ইরান শুরু করেনি, ইরানের উদ্যোগে হয়নি। প্রত্যেকটা যুদ্ধ কিন্তু তারাই করেছে এবং তাদের কারণে এই সংকটটা তৈরি হয়েছে। তো যুদ্ধ কে করবে? যুদ্ধ করলেই যে মানুষের প্রাণহানি হয়, সম্পদের ঘাটতি মানে ধ্বংস হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশ নষ্ট হয়, সামগ্রিকভাবে একটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনে, অন্তত একটা আঞ্চলিক বিপর্যয় তো আসেই। তো এই যে জায়গা থেকে যাদের ভেতরে মানবতা বোধ আছে, মানবিকতা আছে, তারা কিন্তু সাধারণত যুদ্ধে যায় না। ইরান সবসময় কিন্তু যুদ্ধের পক্ষে না, তারা সবসময় আলোচনার ভেতরে, এতর পরেও অপমানজনকভাবে ইরানের সাথে তারা আচরণ করেছে আলাপ আলোচনার টেবিলে বসেও, তারপরেও ইরান কিন্তু আলোচনাকেই বেছে নিয়েছেন এবং আলোচনা হচ্ছিল আলোচনার ভেতরেই কিন্তু। এবং সোমবারে যে আলোচনাটা হওয়ার কথা ছিল, সেই আলোচনায় এইরকম ইরান মানে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে বেশ কিছু কনসেশন করছিল, যে আমরা কিছু কনসেশন করেও অন্তত চুক্তিটা বা আলোচনাটা একটা পজিটিভ জায়গায় পৌঁছাক। এবং সোমবারে এরকম একটা ভালো কিছু রেজাল্ট আসতে পারতো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী যিনি মধ্যস্থতা করছিলেন বিষয়টাতে, তিনিও কিন্তু এরকম খবর দিয়েছিলেন, আমেরিকাকে যুদ্ধটাই চাচ্ছিল এবং ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে পড়েছিল এই হামলা করার ব্যাপারে। নেতানিয়াহুর উস্কানিতে ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে পড়েছিল যে মানে এটা আলোচনাটা শেষ হয় না কেন, ভেঙে যায় না কেন, শুরু করে দেবো যুদ্ধ। হাতে সময় থাকা, দুদিন থাকার আগে তারা আসলে আক্রমণে চলে। এবং আগেরবারও যে জুনে যে যুদ্ধটা হলো, তখনও কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল, রোববারে আলোচনায় বসবে, তার একদিন আগে যুদ্ধ শুরু করে দিল। এবং ডোনাল্ড ট্রাম্প তখনও বলেছিলেন যে এটা আমার অনুমতি নিয়ে করেছে এবং আমি অর্ডার দিয়েছি। জি, আমি তুষার ভাই আপনার কাছে একটু আসতে চাই। আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা বলেছে, ধর্মীয় বিষয় যখন আসলে সামনে আসে, তখন আমরা যখন ভারত, মিয়ানমারের কথা বলেছে, যখন সংখ্যালঘুরা সেখানে আক্রান্ত হয় বা
সমধর্মের যারা মুসলিমরা আক্রান্ত হলে সেখানে প্রতিবেশী দেশ থেকে প্রতিবাদ লিপি দেওয়া হয় বা সেটার জন্য করা হয়, কিন্তু যখন মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা একটা দেশের তাকে মেরে ফেলা হলো, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সেভাবে আসলে তারা বলেছেন আমাদের রাজনৈতিক দলগুলি এবং আমাদের দেশ থেকে আমাদের প্রতিবেশীদের ওইখানে যদি কোনো মুসলিম নির্যাতিত হয় তখন প্রতিবাদ করে, কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করে না, এটা বলা বা আমাদের ধর্মীয় দলগুলো সেভাবে প্রতিবাদ লিপি আসলে দেয়নি, যদিও জামাত থেকে দেওয়া হয়েছে। তারা বলেছে তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের যে নমুনা সেটা দেখলে বোঝা যায় যে কোনটা নরম, কোনটা মধ্যম, আর কোনটা উচ্চ। তো এগুলি হচ্ছে ওনারা কিছুদিন আগে পর্যন্ত একটা শব্দ চালু করেছিলেন সফট, তো ওনাদের এই প্রতিবাদগুলো অনেক সফট আর কি, যেগুলো হার্ড হয়ে যায় যখন প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের পছন্দ নয় এমন রাষ্ট্র যখন তাদের থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে এই প্রতিবাদগুলো কিন্তু ধর্মীয় প্রতিবাদ না, এগুলো রাজনৈতিক প্রতিবাদ। ধর্মীয় প্রতিবাদের চেহারা একরকম হয় আর রাজনৈতিক প্রতিবাদ আরেক রকম হয়। তাদের দলগুলি যেহেতু রাজনৈতিক দল, তারা রাজনৈতিক স্বার্থ বিবেচনা রেখেই প্রতিবাদ করেন, এবং তাদের এই রাজনৈতিক স্বার্থ বিবেচনা যখন থাকে তখন এটাও থাকে যে কোন রাষ্ট্র তাদেরকে চাঁদা দেয় কিংবা কোন রাষ্ট্র তাদেরকে প্রোটেক্ট করে, কাদের কাছে তাদের আশ্রয় আছে, এখান থেকে পালিয়ে গেলে কোথায় পালাতে পারবেন, এইসব তারা বিবেচনায় নেয়। আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রের দিক থেকে যে প্রতিবাদটা আসলে এসেছে, জি, সেখানে বলা হচ্ছে যে আমাদের আমাদের সরকারি প্রতিবাদ হারিয়ে ফেলেছিলেন কিনা, মানে সেই বিবেচনায় বা সেই ক্যালকুলেশনগুলোই কি মূলত কাজ করছে। সরকারি প্রতিবাদটা অনেক নরম এবং অনেক আমি বলবো যে এক ধরনের সরাসরি প্রতিবাদ না আর কি, উদ্বেগ, উৎকণ্ঠা, পর্যবেক্ষণ করছি, নিন্দা জানাচ্ছি, ঠিক হয় নাই, এই ধরনের ভাষা আর কি। নিন্দাও যে খুব সরাসরি জানানো হয়েছে তা নয়। তো এই সবকিছু মিলে আমাদের মনে হয়েছে যে আমরা এই পুরো ব্যাপারটাতে খুব নরম এবং একটু দূরবর্তী জায়গা আছি, এবং এই যে দূরবর্তী জায়গায় থাকার কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের চুক্তি। এই চুক্তিটা তারা এমন ভাবে চাপিয়ে দিয়ে গেছেন আমাদের উপরে যে আমার মনে হয় যে এই চুক্তিটা নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো শক্ত অবস্থানে যাওয়া কিংবা আগের মতো অন্তত একটু জোরালো ভাষায় কোনো প্রতিবাদ করা, এই জায়গাতে আমরা যেতে পারবো না। চুক্তির কথা যখন বললেন, একটু বাংলাদেশ প্রসঙ্গে এসে একটু পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি আসলে হয়েছে সেখানে বিএনপি এবং জামাত সম্মতি দিয়েছিল এবং তাদের সম্মতিতে এই চুক্তিগুলো হয়েছে, তাহলে এখন কেন চুক্তিটা নিয়ে এতটা উদ্বেগ তো বিএনপি তো তখন বলে নাই যে তারা সম্মতি দিয়েছে এটাতে, জামাত ইসলাম বলে নাই তাদের সম্মতি দিয়েছে। এই চুক্তি সম্পর্কে তারা জানতো, এই কথাও তো বলা হয় নাই, বরং আমাদেরকে তো অন্তর্বর্তী সরকার বলেছেন যে এই চুক্তিটায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, কেউ জানতে পারবে না, জনগণও জানতে পারবে না, এবং এখন বলছে যে তখন বললেই হতো যে তারা জানে। আর উনি বিএনপির মন্ত্রী হয়ে উনি যদি এখন বলেন যে আমরা এটা জানতাম, তাহলে জেনে শুনে উনি করেছেন তখন এই কাজটা, ওনার সরকার তো উনি জানতেন তাহলে, অথবা উনি হয়তো এইভাবেই বলছেন যে উনি যেহেতু এখন বিএনপির মন্ত্রী তাই বিএনপি জানতো, আমরা আসলে জানি না জানতো কি জানতো না। আমার মনে হয় এই ব্যাপার অফিসিয়ালি বলা উচিত যে তারা জানতো কি জানতো না, আর এই চুক্তির শর্তগুলি কিভাবে নির্ধারিত হয়েছে তাহলে সেটাও আমাদের জানা উচিত। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এন্ট্রি ক্লজ আছে এখানে এবং এক্সিট ক্লজ আছে, যেখান থেকে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না বা শুরু হবে না। এন্ট্রি ক্লজ, এক্সিট ক্লজ বড়র সাথে কখনো হয় না। বড় আপনাকে এক্সিট ক্লজ যেটা দেয় ওটা ওইভাবে ঠিক করে দেয়, বড়কে বলেই কি এক্সিট নেওয়া যায়? খুব সোজা এক্সিট নেওয়া, মানে 7 দিনের মধ্যে যে এক্সিট নেওয়া যাবে সেটি তাহলে আসলে বিশ্বাসযোগ্য। 7 দিন, 7 মাস বা 7 বছর, মানে আমি আপনাকে 7 বলছি আর কি ইচ্ছা করে, যে 1 সপ্তাহ, 1 মাস অথবা 1 বছর কিংবা 10 বছর, এই পুরোটাই নির্ভর করবে আপনি বড়র সঙ্গে চুক্তি করেছেন। বড়র সাথে চুক্তি কিভাবে হয়? আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা গল্প, যে একটা সিংহ ঝর্ণার উপরে আর একটা ছাগল হচ্ছে ঝর্ণার নিচে। সিংহ বলছে যে তোমার সাথে আমার চুক্তি, তুমি পানি খেতে পারবে কিন্তু পানি ময়লা করতে পারবে না। কিছুক্ষণ পর সিংহ বলছে তুমি আমার পানি ময়লা করো কেন? তো ছাগল বলেছে যে আমি তো পানি ময়লা করবো কিভাবে হুজুর, আমি নিচে আপনি উপরে, বলে আমি বলেছি তুমি ময়লা করেছো, অতএব সিংহ তাকে খেয়ে ফেলেছে। তো এখন বিষয়টা তো হচ্ছে যে এই চুক্তি যে আপনি এক্সিট করবেন, এক্সিটের সময় বিচার আচার করবে কে? আপনি কার কাছে গিয়ে বড়র নামে বিচার দিবেন, কার কাছে গিয়ে আপনি মামলা করবেন, বা কার সঙ্গে গিয়ে আপনি এটা লড়াই করবেন? তবে তুষার ভাই, আমি এই জায়গায় একটু পজিটিভ কথাই বলি, যে এই যে ধরুন আমেরিকায় এবং ব্রিটেন, ইরানের অনেক সম্পদ, ধরুন বিপ্লবের আগে 1979 সালের আগে আমেরিকার সাথে বা ব্রিটেনের সাথে কোনো একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি বিপ্লব হয়ে যাওয়ার পরে এই দুই দেশের সাথে সম্পর্ক ভালো না, অতএব ওই চুক্তি বাস্তবায়ন করে টাকা ঠিকই দিয়ে দিয়েছে। পরবর্তীতে দেখা গেছে, আমি এগুলো জানি এই কারণে যে আমি যেহেতু ওই ইরানি মিডিয়াতে কাজ করেছি দীর্ঘ সময়, দেখা গেল পরবর্তীতে মামলা করেছে ইরান আন্তর্জাতিক আদালতে, এবং
ঘুরে বা ব্রিটিশ আদালতে বা মার্কিন আদালতে ঘুরে ফিরে দেখা গেছে যে রায় কিন্তু হয়ে গেছে ইরানের পক্ষে এবং ইরান উইন করেছে এবং দেখা গেল যে ক্ষতিপূরণ পেয়েছে। সেক্ষেত্রে বিচারটা সঠিক ছিল আপনি হ্যাঁ হ্যাঁ জি বিচারটা সঠিক ছিল। হ্যাঁ, কখনো কখনো বিচার এরকম হয়েছে, অনেক সঠিক বিচার হয়। সেক্ষেত্রে আমাদের খুব হতাশ হওয়ার কিছু নেই। যদি কখনো এরকম হয় তাহলে আমরা অন্তত বিচার পাওয়ার চেষ্টা করতে পারবো। এখানে একটা সমস্যা আছে, ইরানের অনেক বার্গেনিং চিপ আছে হাতে। ইরানের কাছে তেল আছে, গ্যাস আছে, ইরানের একটা স্ট্র্যাটেজিক অবস্থান আছে, যেসব কারণে ইরান এই বিষয়গুলো আদায় করার মতো সক্ষমতা আছে। এই যে কোর্টের খরচ বিয়ার করে বছরের পর বছর লড়াই করতে থাকা কোর্টে, এই সক্ষমতা ইরানের আছে, সেই সক্ষমতা আমাদের নাই। আমাদের ডলারটা আসে ওই দেশ থেকে যে দেশের সঙ্গে আপনি চুক্তি করেছেন, কারণ আপনি সেখানে বস্ত্র পাঠান। আপনি যখন আন্তর্জাতিক কোনো জায়গাতে সালিশ মীমাংসায় যান তখন আপনাকে এই আমাদের চাপে ফেলাটা অনেক সহজ, আমাদেরকে অবশ্যই চাপে ফেলা সহজ, এবং আমাদের চাপে ফেলার সুযোগ আমরাই দিয়েছি। আমরা সমস্ত ডিম একটা ঝুড়ির মধ্যে রেখেছি। আমাদের ব্যবসা কি? আমাদের একটাই ব্যবসা, আমরা কাপড় বেচি। আমাদের আর কোনো ব্যবসা নেই। আপনি যদি দেখেন আমরা এত বছরে আমাদের অর্জিত টাকা দিয়ে আমরা আমাদের বিজনেসকে, আমাদের ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফাইড করি নাই, এবং এই ডাইভার্সিফিকেশনের অভাবের কারণে আমাদের সরকারগুলির ব্যর্থতা এটা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় বলেন, এদের ব্যর্থতা এটা। এরা সারাক্ষণ স্বপ্ন দেখেছে বেশি বেশি আন্ডা বাচ্চা পয়দা করবে, এদেরকে মিডল ইস্টে পাঠাবে, এরা রেমিটেন্স পাঠাবে। কিন্তু যে যুদ্ধ লাগলে যে সব একসাথে ফেরত আসতে হবে, মাথার মধ্যে নাই। আবার তারা চিন্তা করেছে আমাদের এখানে মেয়েরা খালি কাপড় সেলাই করবে আর এটা আমেরিকাতেই পাঠাবে, আর এটা দিয়ে টাকা আসবে। কিন্তু আমাদের উচিত ছিল আমাদেরকে টেকনোলজিক্যালি ডাইভার্সিফাই করা, যেটা অন্যান্য দেশ করেছে। হংকং এর কি আছে বলেন, তাইওয়ানের কি আছে বলেন, কিন্তু ওরা তো ওদের, সিঙ্গাপুরের কি আছে, আমরা তো চিন্তা করি না। ভিয়েতনামের কি আছে, আমরা এগুলো চিন্তাই করি নাই। না চিন্তা করে আমাদেরকে যে ওষুধ গিলিয়ে দেওয়া হয়েছে সেই ওষুধই আমরা গিলেছি। আমাদের সরকারগুলির সবচেয়ে বড় অক্ষমতা কি জানেন? আমাদের সরকারগুলির সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে তারা জ্ঞানীদেরকে বাছবিচার করে, নিজের দলের জ্ঞানীদেরকে জ্ঞানী মনে করে, অন্য দলের জ্ঞানীদেরকে জ্ঞানী মনে করে না। কোনো নিউট্রাল লোককে তারা তার আশেপাশে রাখতেই চায় না। তারা মনে করে নিউট্রালিটি হচ্ছে বিরোধিতা, এবং এইসব কারণে আমাদের দেশের সমস্ত মেধাবীরা আমেরিকা থেকে চাকরি করে। ফলে ওদের মেধার সুযোগ আমেরিকানরা পায়। এই যে খলিল সাহেবের মেধার সুযোগ আমেরিকানরা বহুদিন পেয়েছে, আমরা তো পাই না। আলী রিয়াজের মেধার সুযোগ আমেরিকাই পাচ্ছে। এবং আপনি এই অবস্থা আমাদের কেন হয়েছে? আজকে আমাদের এই বিজনেস ডাইভার্সিফিকেশন না করা, আমাদের ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফাই না করা, আমাদের সমস্ত রপ্তানি পণ্য এক জায়গায় এসে আটকে গিয়েছে। একটা জিনিসই খেলে আমরা পাঠাই। এবং তুষার ভাই আরেকটা জিনিস কি হচ্ছে, যে ধরুন এই যে গার্মেন্টস শিল্পটাকে আমরা খুব বুম করার ফলে আমাদের পরিবেশ তো আমরা ধ্বংস করে দিয়েছি। যেমন বুড়িগঙ্গা, আমি যখন ঢাকা আসি ভালো ছিল না, তবে সেইগুলি হচ্ছে আমাদের রেগুলেটরদের ব্যর্থতা। বুড়িগঙ্গাকে ঠিক রেখেও ব্যবসাটা করা যেত, বুড়িগঙ্গাটা ঠিক রাখার চিন্তাই করা হয়নি। কিন্তু এখানে মুশকিলটা কোথায় হচ্ছে দেখেন, আমাদের সরকার কোথায় ব্যবসা জনিত কারণে আজকে আমরা এইভাবে ধরা পড়ে